শিক্ষার্থীরা তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের বিভিন্ন অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে সবগুলো নিয়ে হয়তো আলোচনা করব না, একটা অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন তোমরা কিভাবে হয়, কীরকম হয় সেটা ষষ্ঠ শ্রেণী থেকে দেখে আসছো, সেজন্য এটা আর বলার কোনো বিষয় নেই, আর বলার তেমন কিছু নেই। তারপরও যে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে যে বিষয়গুলো তোমাদের জানার প্রয়োজন আছে সেগুলো আমি একটু তোমাদেরকে বলে দিতে চাই। সেটা হলো, আমরা 6 থেকে ক্লাস 8 পর্যন্ত আমাদের পরীক্ষায় যে বহু নির্বাচনী প্রশ্নটা থাকে সেটা হলো আমাদের মোট 3 ঘন্টা সময়ের মধ্যে নির্ধারিত করা, অর্থাৎ 3 ঘন্টা সময়ের মধ্যে আমি যে কোনো সময় এটির কি উত্তর করতে পারবো। কিন্তু নবম শ্রেণী থেকে কিন্তু আমাদের সেই সুযোগটা নেই। আমাদের বহু নির্বাচনী পরীক্ষাটা হবে আলাদা, একই দিনে একই সময়ে হবে, তবে সেটার জন্য আমাদেরকে কি নির্দিষ্ট করা আছে, অর্থাৎ 30টা বহু নির্বাচনের জন্য আমরা 30 মিনিট সময় বরাদ্দ পাবে তোমরা, এবং ওই 30 মিনিটের মধ্যে তোমাকে এর উত্তর করতে হবে। তো এই ক্ষেত্রে গণিতে 30 মিনিটে 30টি প্রশ্নের উত্তর করাটা একটু কঠিনই, তবে অসম্ভব কিছু না। এটাকে তোমাকে যদি 30 মিনিটে 30টি গণিতের উত্তর সঠিক উত্তর করতে হয় তাহলে তোমাকে প্রচুর অনুশীলন করতে হবে। অনুশীলন ব্যতীত শুধু সৃজনশীল প্রশ্ন করেই সরাসরি বহু নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করলে তুমি তেমন ভালো করতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাই তোমরা সৃজনশীল অর্থাৎ বইয়ের অঙ্কগুলো করার জন্য যতটুকু, শুধু সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য যতটুকু পরিশ্রম তোমরা করো, যত রকম চেষ্টা তুমি করো, সেই তুলনায় তোমার ওই 30 নাম্বারের উত্তর করার জন্য তেমন কোনো তোমার আগ্রহ বা চেষ্টা থাকে না। সে কারণেই অধিকাংশ সময় অন্য বিষয়ে তুমি ভালো করতে পারলেও গণিতে বহু নির্বাচনীতে তেমন একটা ভালো হয় না। ঠিক আছে, সেজন্য বেশি বেশি করে অনুশীলনীর অঙ্কের সাথে সাথে তোমাকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরও অনুশীলন করতে হবে। সেটা আমরা কিভাবে করব? অনুশীলনের প্রশ্ন কি আলাদা হবে? ওগুলো কি ভিন্ন ধরনের অঙ্ক? না, আমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে দিই, তবে আমাদের পাঠের শুরুতে কিছু বিষয় লেখা থাকে, তোমরা সচরাচর দেখা যায় কিছু সূত্র, কিছু কথা থাকে, সেগুলো তোমরা টোটালি পড়ো না, সরাসরি অঙ্কে চলে যাও। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি যেই জিনিসটা কিনছো সেটাকে কি বলা হয়, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নাকি অন্য কিছু, অনেকেই প্রশ্নটার উত্তর হয়তো দিতে পারবে না। আমাদের বইয়ের আমরা যখনই যে অঙ্কটা করব, যে অনুশীলনীটা শুরু করব, তার প্রথমে কিছু নির্দেশনা দেওয়া আছে, কিছু শর্ত দেওয়া আছে, কি বিষয়গুলো আছে। আমাদের বহু নির্বাচনীতে ভালো করার জন্য তোমাদের উচিত হবে সেই বিষয়গুলো আগে ভালোভাবে পড়া, তারপর তুমি কি করা, অঙ্ক শুরু করা। ঠিক আছে, আজকে আমি তোমাদের অনুশীলনী 2.2 বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি সুযোগ পাই তাহলে 2.3 থেকেও আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যাই, দেখি আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আমাদের বইয়ে আছে সেগুলো আমি বলবো, উত্তর আমি আশা করি তোমরা পারবা। যেমন কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে কি বলে? তোমরা পারো এটা? আমি যে কোনো জিনিসটা যেই মূল্যে ক্রয় করলাম সেটাকে কি বলা হয়? অবশ্যই ক্রয় মূল্য। আমার অপশন থাকবে, লাভ বলা হয়, ক্ষতি বলা হয়, ক্রয় মূল্য বলা হয়, বিক্রয় মূল্য বলা হয়। ঠিক আছে, আর একটা হলো, যেমন আমরা এটা জানি, যদি কোনো জিনিস আমি যেই দামে কিনি তার চেয়ে যদি বেশি বিক্রি করি তাহলে কি লাভ হবে নাকি ক্ষতি হবে? এই জায়গায় তোমরা কি অনেকেই কনফিউজড হয়ে যাও, এটাও পারো না। এটা তো আমার অঙ্ক করার প্রয়োজন নাই, এটা আমি সরাসরি উত্তরটা করে দিতে পারি, আমি তো আমাকে কিছু যোগ বিয়োগ গুণ বা কিছুই করতে হবে না। আমি যেই দাম দিয়ে কোনো জিনিস কিনবো তার চেয়ে বেশি দাম দিয়ে বিক্রি করলে আমার কি হবে? লাভ হবে। কম দাম দিয়ে বিক্রি করলে কি হবে? ক্ষতি হবে। এরপরে আসলো, আমরা লাভ ক্ষতি কিসের উপর হিসাব করি? আমাদের লাভ ক্ষতি সবসময় হিসাব করা হয় কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। এরপরে দেখো, আমি যে কথাগুলো বলছি এগুলো দিয়ে কিন্তু আমরা অঙ্ক করবো কিছুক্ষণ পরে, অর্থাৎ বহু নির্বাচনী এইগুলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে হিসেবে, প্রশ্ন হিসেবে, আবার এইগুলোর আলোকে কি সংখ্যা দিয়ে অঙ্ক আসতে পারে। এখন আমাকে যদি বলা যায় শতকরায় কত লাভ কত, তখন আমাদের ওই ক্রয় মূল্যে কত টাকা লাভ হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে সেটা আমরা বের করব, লিখবো। তারপর 1 টাকায় কত হয়েছে, 100 টাকায় কত হয়েছে সেটা করে আমরা কি 100 শতকরা কত লাভ বা ক্ষতি সেটা আমরা বের করতে পারবো। এখন দেখো, একটি দ্রব্য 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রয় করলে কি হয়? তো তুমি এখন বলো, একটা জিনিস আমি 10 টাকা দিয়ে কিনলাম, 12 টাকা দিয়ে বিক্রি করলাম, ক্রয় মূল্যটা কত? 10 টাকা, বিক্রয় মূল্য কত? 12 টাকায়। এখন আমি যখন বহু নির্বাচনী অঙ্ক করব, বিক্রয় মূল্য এত টাকা, ক্রয় মূল্য এত টাকা, এগুলো আমাদের লেখার প্রয়োজন নাই। বুঝতে পেরেছো? আমরা কি করব, যেহেতু আমি জানি ক্রয় মূল্য চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়, তাহলে লাভটা কত? লাভ হলো যে কত?
12 বিয়োগ 10 সমান সমান 2 টাকা। আমার আর কিছু করার দরকার নাই, আমি উত্তর পেয়ে গেছি কত? 2 টাকা। এখন এটা থেকে আরেকটা আবার পরের অন্য আরেকটা অঙ্ক আসতে পারে যে একটি জিনিস 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখন দেখো শতকরা যখন বলবে আমরা সংক্ষেপে সূত্রের সাহায্যে করার চেষ্টা করবো। আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে আমরা লিখি কি 10 টাকায় লাভ হয় 2 টাকা, 1 টাকায় লাভ হয় কত? 10 ভাগের 2 টাকা। এরপর হলো 100 টাকায় লাভ হয়, এটা কাটলাম 10, 10 দিয়ে 20, ঠিক আছে। এখন দেখো আমরা যে 1 টাকায় করছি এই ক্যালকুলেশনটা আমরা সরাসরি যখন করব, সংক্ষেপে করব, তখন আমরা সরাসরি বের করে ফেলবো। অর্থাৎ অঙ্কটা আমরা মুখে মুখে করব যে 10 টাকায় ক্ষতি হয় 2 টাকা, লাভ হয় 2 টাকা, 1 টাকা হলো 10 ভাগের 100 হলো কত হবে। অর্থাৎ লাভের সময় দেখো সংক্ষেপে করার সূত্র হলো যে কি আমার, দেখো লাভ সংক্ষেপে করার সূত্র লাভ গুণ 100 ভাগ করব কত দিয়ে? অবশ্যই ক্রয় মূল্য দিয়ে। এটা হলো যে সংক্ষেপে লাভ বের করার সূত্র। আর যদি ক্ষতি হয় তাহলে সেম, লাভের জায়গায় কি হবে? ক্ষতি গুণ 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। এখন এই সূত্রটার মধ্যে তুমি যদি লাভ ক্ষতি বসিয়ে দিতে পারো, কত টাকা লাভ হয়েছে, কত টাকা হয়েছে ক্ষতি হয়েছে, তাহলে আমরা সহজে পেয়ে যাবো। তাহলে আমাকে তার আগে জানতে হবে কি ওইখানে কত টাকা লাভ আর ওই যে জিনিস কিনে বিক্রি করলাম সেখানে ক্রয় মূল্য কোনটা, বিক্রয় মূল্য কোনটা। সবচেয়ে মজার বিষয় হলো তোমরা যারা ভুল করো, তোমরা আসলে ওই প্রশ্নটা পরে বুঝতেই পারো না কোনটা ক্রয় মূল্য কোনটা বিক্রয় মূল্য। যারা ভুল করে তারা কিন্তু ওইটাই বুঝতে পারে না। এখন প্রশ্ন পরে তোমাকে আগে বুঝতে হবে কোনটা ক্রয় মূল্য কোনটা বিক্রয় মূল্য। তাহলে দেখো আমরা যখন একটি জিনিস 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করলাম, তো আমার প্রথমত লাভ হয়েছে কয় টাকা? 2 টাকায়। আবার প্রশ্নটা যদি এরকম থাকে যে কত পার্সেন্ট শতকরা কত লাভ হয়েছে, তখন উত্তর হবে কত? 20, ঠিক আছে। তাহলে আমরা এখন এরপর আর একটা প্রশ্নে চলে যাই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। এখন দেখো এরপরের প্রশ্ন বলছিলাম একটি দ্রব্য 6 টাকায় ক্রয় করে 4 টাকায় বিক্রি করলো। এর পরেরটা ক্ষতিটা আসছে। দেখো আমি একটা জিনিস কিনছি 6 টাকা দিয়ে, বিক্রি করছি কয় টাকা দিয়ে? 4 টাকা দিয়ে। তো আমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? তাও ক্ষতি। তাহলে ক্ষতিটা কত? 6 থেকে 4 চলে গেলে 2 পাইলাম, আমি 2 টাকা পেয়ে গেলাম। এখন আমাকে যদি বলা হয় শতকরা কত লাভ ক্ষতি হয়েছে, তাহলে আমি এটা কি করছিলাম? 2 এর সাথে কত গুণ করবো বলছিলাম? 2 এর সাথে হলো যে 100, আর আমি ভাগ করব কত দিয়ে? ক্রয় মূল্য দিয়ে। আমি জিনিসটা কত দিয়ে কিনছিলাম? 6 টাকা দিয়ে। এখন দেখো আমি 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 6 কে ভাগ করলে 3। এখন 3 দিয়ে কি 100 ভাগ যায়? যায় না। সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে 3 দিয়ে 100 কে ভাগ করব। এটা আমরা সহজে মনে মনে করে ফেলতে পারি। 1 0 আবার কত হবে? 3 3 9 1। তাহলে আমাদের ক্ষতি হবে 3 সমস্ত 3 ভাগের 1। এটা এইভাবে আসতে পারে, অথবা কি 33.33 এরকম আসতে পারে, ঠিক আছে। আমাদের উত্তর যেটাই হোক দুইটার মধ্যে দশমিক দিয়ে আসতে পারে, মিশ্র ভগ্নাংশ দিয়ে আসতে পারে। তাহলে এইভাবে করে আমরা কি করব? আমাদের এই বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তর করব, এবং এগুলো আমাদের কাজ করতে 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 খুব দ্রুত যাতে উত্তর করতে পারি সেইভাবে আমাদেরকে অনুশীলন করতে হবে। তোমরা যদি প্রতিদিন অন্য অঙ্ক যদি তুমি 2 ঘন্টা করো বা 1 ঘন্টা করো, তাহলে কমপক্ষে 10 মিনিট, 1 ঘন্টা যদি তুমি অন্য অঙ্ক করো 10 থেকে 20 মিনিট অর্থাৎ 1/3 সময় তোমাকে বহুনির্বাচনের জন্য ব্যয় করতে হবে। কারণটা কি? দেখো আমাদের মোট 100 নাম্বারের মধ্যে 70 নাম্বার হলো কি সৃজনশীল, আর 30 নাম্বার হলো কত? বহুনির্বাচনী। তাহলে আমি পুরো 100 টাকা যদি ভাগ করি, 70 হলো যে 3 ভাগের 2 অংশ, আর 30 হলো যে কত? 3 ভাগের 1 অংশ। সেজন্য তুমি যতক্ষণ পড়বা তার 3 ভাগের 1 অংশ বহুনির্বাচনের পিছনে তোমাকে কি করতে হবে? সময় দিতে হবে। তাহলে তুমি বহুনির্বাচনীতে ভালো করতে পারবে। এরপরে প্রশ্নে চলে যাই। একটি কলম 20% লাভে বিক্রয় করা হলো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? আচ্ছা 20% লাভ, এটা সহজ একটা জিনিস। আগে আমাকে জানতে হবে, এখানে দেখো আমাকে কত টাকা দিয়ে কিনছি সেটাও বলেনি। আমাদেরকে বলা হয়েছে একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করা হলে তার বিক্রয় মূল্য কত। এখন যখন এরকম কোনো কিছু দেওয়া থাকবে না, তখন সবসময় মনে রাখবা আমরা ক্রয় মূল্যটাকে 100 ধরে নিব। আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা, দেখো আমি কিন্তু কথাগুলো লিখতেছি না, জাস্ট সংখ্যাটা লিখতেছি। ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভ। লাভ মানে কি? বেশি। তাহলে বেশি হলে কি করব? যোগ করব নাকি বিয়োগ করব? লাভ হলে যোগ করব, আর ক্ষতি হলে বিয়োগ করব। তাহলে 20 যোগ করলাম হলো কত? 120, ঠিক আছে। তাহলে আমাদের যেই দ্রব্যটি 20% লাভে বিক্রয় করা হবে তার বিক্রয় মূল্য হবে 120 টাকা।
এরপরে আসি, একটি জিনিস, যে কোনো জিনিস 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলে যে তার, আমি শতকরার অঙ্কটা বলেছি সেটার দরকার না, একই রকম। বাজার থেকে 5 কেজি আলু 145 টাকায় কিনে পরে সে 75 টাকায় বিক্রি করলে দ্রব্যটিতে কত? এটা আমরা পাচ্ছি যে আমি 175 টাকায় কি করলাম, 145 টাকায় কিনে আনছি 5 কেজি আলু, সেই 5 কেজি আলু আমি বিক্রি করছি 75 টাকায়। তাহলে আমার কি হয়েছে, 145 টাকা দিয়ে কিনছি, 75 টাকা দিয়ে বিক্রি করছি, অবশ্যই আমার কি ক্ষতি হয়েছে। 145 টাকাতে হলো আমার ক্রয় মূল্য, আর 75 হলো বিক্রয় মূল্য। তাহলে আমি যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করি আমি ক্ষতিটা পেয়ে যাবো। এখন আমাদের এই সম্পর্কগুলো জানতে হবে, ঠিক আছে। এরপরে আছে, একটি দ্রব্য ক্রয় করায় 5% ভ্যাট দিতে হয়। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 200 টাকা হয় তবে তাকে কত টাকার ভ্যাট দিতে হয়? এখন ভ্যাট জিনিসটাকে আগে আমাদের জানতে হবে। ভ্যালু টেক্সট আছে, হ্যাঁ, আমাদের এটা বইয়ে আছে ভ্যাট, অর্থাৎ আমরা কোনো জিনিস যখন কিনি তখন এই প্রত্যেকটা জিনিস থেকে সরকারকে একটা কি দিতে হয়, ট্যাক্স, কর দিতে হয়, অর্থাৎ এখান থেকে একটা অংশ সরকারকে দিতে হবে। এখন আমরা বলতে পারি সরকারকে কেন দেব? সরকার যে চলে, ওরা যে এত টাকা খরচ করে আমাদের জন্য রাস্তাঘাট তৈরি করে, ব্রিজ কালভার্ট তৈরি করতেছে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতেছে, ওদের কি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে যেখানে ঘষা মারলে টাকা চলে আসবে? না, এরকম না। ওরা কিন্তু এই যে আমরা সাধারণ জনগণ আছি, আমরা যে জিনিসগুলো কিনি সেটার উপর একটা ট্যাক্স দিই, আমরা যারা আয় করি সে তার উপর একটা সরকারকে অংশ দিতে হয়, ঠিক আছে। এইটাকে বলা হয় কি, বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর। এইটা যদি দেওয়া হয় তাহলে ওই এখান থেকে আমি যে দোকানদারকে দিচ্ছি সেই দোকানদার কি করবে, এগুলো সরকারকে বছর শেষেও কত টাকার জিনিস বিক্রি করছে সেই টাকাটার উপর সরকারকে ট্যাক্স দিতে হবে, অর্থাৎ এটা জমা দিতে হবে। কিন্তু দেখা যায় আমাদের দেশে সাধারণত এটা করা হয় না বলে কি সরকারও সবগুলো জিনিসের কি পায় না, ওই করটা পায় না, ঠিক আছে। তো এটা আমরা বুঝলাম যে আমরা যেই জিনিসটা কিনি তার থেকে 100 টাকায় একটা প্রতি শতাংশ, অর্থাৎ 100 টাকায় কিছু টাকা সরকারকে দিতে হয়, এটাই হলো যে আমাদেরকে ভ্যাট। এখানে বলা আছে একটি দ্রব্য 5 টাকা, একটি দ্রব্য ক্রয় করলে 5% ভ্যাট দিতে হয়, অর্থাৎ 100 টাকায় ভ্যাট দিতে হয় কত টাকা? এটা সহজ, আমি 100 টাকায় ভ্যাট দিব কত টাকা? 5 টাকা। 1 টাকায় দিব কত টাকা? 100/5। আর এখন আমাকে যত বলবে তত টাকা আমি ভ্যাট কত দিব সেটা বের করব। এখন আমাকে এখানে প্রশ্নে বলা হয়েছে কত, 200 টাকায় কত টাকা ভ্যাট দিতে হবে। তাহলে আমি এটা ওই যে লাভ ক্ষতির অঙ্কের মতন এখানে এক লাইনে করে ফেললাম। 100 দিয়ে 100 কে ভাগ করলে 1, আর 100 দিয়ে 200 কে ভাগ করলে 2, তাহলে কত? 10 টাকা। অর্থাৎ 200 টাকার কোনো দ্রব্য যদি আমি কিনি তাহলে এখানে আমাকে কি দিতে হবে? 10 টাকা ভ্যাট দিতে হবে। তোমরা যারা বড় বড় শপিং মল কিংবা বাটা, এফএক্স এই ধরনের দোকান থেকে কোনো জিনিস ক্রয় করো তখন দেখবো ওরা যে রিসিপ্টটা দেয় সেখানে তার মূল্যের সাথে আমাদের কি কি একটা ট্যাক্সের টাকা লেখা থাকে, ভ্যাট এত টাকা এটা লেখা থাকে। তার মানে কি হলো, আমি জিনিসটার মূল্য যদি 700 টাকা হয় ওখানে দেখবা ভ্যাট 70 টাকা লেখা থাকে। যদি 10% করে হয়, 5% করে হলে 35 টাকা লেখা থাকবে, ওখানে লেখা থাকবে মূল্য 700 টাকা, ভ্যাট 35 টাকা, মোট 735 টাকা। তাহলে আমাকে কি করতে হচ্ছে? 735 টাকা পরিশোধ করতে হচ্ছে, যেটাতে আমাদের কি ছিল, আমার 5% করে আমাদের জমা ছিল। তাহলে আমরা এভাবে করেই আমাদের ভ্যাট সংক্রান্ত যদি অঙ্ক থাকে সেটা আমরা করব, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি আরেকটি অঙ্কে, সেটা হলো যে একটি কাপড়ের বিক্রয় মূল্য 2550 টাকা, কাপড়টিতে 250 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত? এখন দেখো এগুলো আমরা আগে বলছি, আমি প্রথমেই বলছি যে আমাদের কখন লাভ হবে, যখন আমি যা কিনছি তার থেকে বেশি দিয়ে কি করব, বিক্রি করব। এখন আমাকে এখানে বলা হয়েছে আমি একটি দ্রব্য বিক্রি করছি কত, 2550 টাকা, এইটা আমার কত লাভ হয়েছে? 250 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য 2550, ক্রয় মূল্যটা হলো যে কি, সরি বিক্রয় মূল্য 2550, এটা আমি কি করছি, বিক্রি করছি। এটা আমার কত টাকা লাভ হয়েছে? 250 টাকা লাভ হয়েছে। তাহলে লাভ হলে ক্রয় মূল্যটা কি আমার বিক্রয় মূল্যের চেয়ে বেশি হবে নাকি কম হবে? যেহেতু আমি লাভ করেছি তাহলে অবশ্যই কি হবে, কম হবে। তাহলে আমি বিয়োগ করব, 0 থেকে 0 চলে গেলে 0, 5 থেকে 5 চলে গেলে 0, 5 থেকে 2 চলে গেলে 3, এখানে হবে 2। অর্থাৎ আমি দ্রব্যটি কিনেছিলাম 2300 টাকা দিয়ে, আর আমি বিক্রি করছি কত,
250 টাকা লাভ করে 2550 টাকা দিয়ে আমি বিক্রি করছি। বুঝতে পেরেছ? এইভাবে করে আমরা আমাদের অনুশীলনীর যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা করব। এখন আমি চলে যাব, একটা বহুপদী সমাপ্তি সূচক আছে আমাদের, সেটা তোমরা আগে করেছো, আমি এটা দেখাচ্ছি না। সমস্যাগুলো কিভাবে করবা সেটা নিয়ে আলোচনা করতেছি। আমাদের অনেক সময় কি থাকে, একটা উদ্দীপক দেওয়া থাকে, উদ্দীপকের থেকে কি করতে বলা হয়, আমাদের 2-3টা প্রশ্নের উত্তর করতে। এগুলো একই ধরনের। এখানে আমাদের দেওয়া থাকবে, এই প্রশ্নটা যদি দেওয়া থাকতো এরকম যে 250 টাকা, আমি একটি দ্রব্যের ক্রয় মূল্য 2300 টাকা, দ্রব্যটি 250 টাকা লাভে বিক্রি করা হলো, শেষ। ক নাম্বার উদ্দীপকে দিয়ে দিল, ক নাম্বার প্রশ্নে 1 নাম্বার প্রশ্নে দিয়ে দিল দ্রব্যটির বিক্রয় মূল্য কত, আমরা যোগ করব। এতে শতকরা তার কত লাভ বা ক্ষতি হয়েছে এটাও দিতে পারে। তাহলে আমরা কত, 2300 টাকায় লাভ হয়েছে কত টাকা, 250 টাকা। 1 টাকায় কত, 100 টাকায় কত। এখান থেকেও আমরা কি করতে পারি, 2টা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করতে পারি। ঠিক আছে? আমরা পরবর্তী যে ক্লাসে আমাদের অধ্যায়ভিত্তিক সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন আমরা অনলাইনের মাধ্যমে করব। এবং এর আগে তোমরা জানো তোমাদের আগামী যে 25 তারিখ থেকে তোমাদের অনলাইন মূল্যায়ন শুরু হচ্ছে প্রত্যেকটা বিষয়ে। সেই ক্ষেত্রে আমরা আপাতত সেটা পরীক্ষার পরে যদি আমাদের সুযোগ হয় তখন আমরা এভাবে পরীক্ষাগুলো দেব অধ্যায়ভিত্তিক, এবং সেই ক্ষেত্রে আমরা নতুন কিছু নিয়ম মেনে কাজগুলো করব। আমরা যে অনলাইন পরীক্ষাটা 25 তারিখ হবে সেখানে তোমাদের কোনো নির্দিষ্ট সময় থাকবে না, শুধু উত্তরগুলো তোমরা করবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে? আর নিজ সময় থাকবে না। এরপর আমরা সময় ফিক্স করে দিব, অর্থাৎ 30টা প্রশ্নের জন্য তুমি 30 মিনিট সময় পাবে, ওই 30 মিনিটের মধ্যে তোমাকে করতে হবে। ঠিক আছে? তাহলে আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো মতো অনলাইন পরীক্ষা অংশগ্রহণ করো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকেই ধন্যবাদ।